This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. 24 ঘন্টারও কিছু আগে এই পশ্চিম বাংলায় শাসকের জাতীয় কর্মসমিতির বৈঠক ছিল। এমন একটা সময় ছিল, তার আগে আরজিকর হয়েছে, তারপর উপনির্বাচনে ৬-০ এবং তারা রাজনৈতিকভাবে রাজনীতিটাকে খেলা মনে করে। এবং সেই বৈঠকে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে, শাসকের কোনো বিরোধী নেই। যদি শাসকের কোনো বিরোধী থেকে থাকে বা আদৌ আসে, তা শাসকের মধ্য থেকেই আসবে। আর সেই জন্যেই ওই বৈঠকে বারবার শৃঙ্খলা শব্দটা উচ্চারণ করা হয়েছে। জানা নেই রাজনীতিতে শুদ্ধ বাংলায় কতজন শৃঙ্খলা শব্দটা লিখতে পারবেন, কিন্তু হঠাৎ শৃঙ্খলা শব্দ নিয়ে এত উত্তেজনা কেন শাসকের? তার কারণ শাসক খুব ভালো মতো বুঝতে পারছে যে তাদের বিরোধী যদি কেউ করতে পারে বা সার্থক বিরোধিতা যদি করতে পারে, তাহলে সেটা দলের মধ্য থেকেই হবে, দলের বাইরে কারোর ক্ষমতা নেই। অর্থাৎ এই পশ্চিম বাংলায় যারা তৃণমূল কংগ্রেস শাসকের বিরুদ্ধের ভোটার, তারা আজও বুঝতে পারছেন না কাকে তারা ভোট দেবেন, কাকে সমর্থন করবেন। একদিকে গেরুয়া, আমরা বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে দেখেছি যে এই পশ্চিম বাংলার শাসকের সঙ্গে তাদের কোথাও যেন একটা গাঁটছাড়া বাঁধা আছে। একের পর এক ঘটনা, পার্লামেন্টের ফ্লোর ম্যানেজমেন্ট থেকে শুরু করে পার্ক স্ট্রিটে সিবিআইকে চ্যাংদোলা করে নিয়ে যাওয়া, বা উত্তরবঙ্গে একটি রহস্যময় পাহাড়ি বাংলোতে রহস্যময় দ্বিতীয় বৈঠক, সব কিছুতেই বোঝা যাচ্ছে কোথাও গেরুয়া সবুজের একটা মেরুকরণ হয়ে গেছে, তাদের নিজেদের মধ্যে বোঝাপড়া আছে। আবার অন্যদিকে লাল একটা সময় ফিশ ফ্রাই খেয়ে এবং গোটা পৃথিবীতে একমাত্র কমিউনিস্ট পার্টির লোকজন তারাই বয়স নিয়ে চিন্তা করে, অথচ পৃথিবীর সর্বশক্তিশালী দেশ, সেই দেশের মসনদে সর্বশক্তিশালী প্রেসিডেন্ট পদের জন্য কিন্তু যারা লড়াই করছিলেন তার ৭০ ঊর্ধ্ব সভায়। সুতরাং বুঝতেই পাচ্ছেন কোথাও যেন সেই দলটিও যারা ছিলেন তারা ফিশ ফ্রাই খেয়ে গত ১ দশকের বেশি সময় ধরে বসে পড়েছেন। এক কথায় বিরোধীরা এ রাজ্যে অশ্বডিম্ব প্রসব করছে। এই বিরোধীদের নেই আজকে আমাদের অনুষ্ঠান, এবং সঙ্গত কারণে আমরা শাসককে ডাকিনি, কারণ শাসকের মধ্য থেকে তো সেই বিরোধিতা এখনো আসেনি। সুতরাং আজকে এই নিয়েই আলোচনা হবে। কি কি বিষয়ে আলোচনা করবো একবার দেখে নিই। প্রথমত, এ রাজ্যে শাসকের বি টিমকে, একটা সময় বামেদের বি টিম বলা হতো, ১০০টার সময় বামেদের বি টিম বলা হতো কংগ্রেসকে। এখন তাহলে শাসকের বি টিমকে গেরুয়া, লাল না তেরঙা, কারা আসলে বি টিম? কোনো রাজনৈতিক দল হাত খুলে বিরোধিতা করতে পারছে না কেন? তার কারণটা কি? এর পেছনে কি রয়েছে? কোথায় কার টিকি বাঁধা রয়েছে? তাহলে কি এ রাজ্যের শাসক এক কথায় বিরোধীদের শাসন করছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ এ রাজ্যের মানুষরা একের পর এক বিধানসভা, লোকসভা নির্বাচন, বিভিন্ন পৌর নির্বাচন পেরিয়ে আজ যা দেখা গেছে তাতে কিন্তু এ রাজ্যে বিরোধী নেই। আমরা এ নিয়ে আলোচনা করব এবং আপনাদের জানিয়ে রাখি, যখন আমাদের পশ্চিম বাংলায়, এটা তো অস্বীকার করার জায়গা নেই, রিগিং, ছাপ্পা ভূত পরম্পরায় চলছে। কংগ্রেস আমলে ছিল, বাম আমলে আছে, তৃণমূল আমলেও আছে। এ নিয়ে যদি কেউ আমাকে বলেন, আমি সাংবাদিক হিসেবে তথ্য দেখিয়ে দেব। পশ্চিমবাংলার সব আমলে রিগিং, ছাপ্পা বুথ জাম করা এগুলো হয়। এখন প্রশ্ন হচ্ছে যে এই আমলে বিরোধীরা এসব সত্ত্বেও বাম আমলে বা কংগ্রেস আমলে তাও তো গোটা কয়েক সিট পাওয়া যেত, এখন পায় না কেন? এই নিয়ে অবশ্যই আলোচনা করতে হবে, খুব রহস্যময় আলোচনা। আমাদের সঙ্গে রয়েছেন পদ্মশ্রী কাজী মাসুম আক্তার, শিক্ষাবিদ, বিভিন্ন রাজনৈতিক ঘটনায় সম্পৃক্ত তিনি। আমাদের সঙ্গে রয়েছেন তরুণ বিজেপি মুখপাত্র, বিজেপি নেতা প্রীতম দত্ত, এবং আমাদের সঙ্গে রয়েছেন কলতান দাশগুপ্ত, সিপিএম নেতা, আমরা তাকে সবাই চিনি। আমি কলতান আপনার কাছে প্রথমে আসব, এই কারণে আমি আপনার কাছে প্রথমে আসছি যে আমরা কমিউনিস্ট পার্টি এবং বিজেপি, আমরা এই দুটোকে ছোটোবেলা থেকে পড়ে এসেছিলাম, জেনে এসেছিলাম এগুলো ক্যাডার ভিত্তিক পার্টি। মানে
নিচের বুথ থেকে শুরু করে, ব্রাঞ্চ থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটি সর্বোচ্চ জায়গায়, এবং কেন্দ্রীয় কমিটি পরিচালনার জন্য পলিট ব্যুরো, এবং দুটি আপনাদের বিশেষ করে কেন্দ্রীয় প্লেনামের মধ্যে যাবতীয় সিদ্ধান্ত কেন্দ্রীয় কমিটি নেয়, এবং পলিট ব্যুরো সেটাকে গোটা দেশে নেতৃত্বটা দেয়, কারণ সবার একসঙ্গে থাকা সম্ভব নয়। এবং আপনারা গণতান্ত্রিক কেন্দ্রিকতার আপনারা একটা বৈশিষ্ট্য আপনাদের পার্টির মধ্যে আছে, এবং আপনাদের পার্টির মধ্যে আমরা জানি যে ব্যক্তিগত মতের থেকেও সমষ্টিগত মত, অর্থাৎ আপনার ব্যক্তিগত মতের বিরুদ্ধে গিয়েও যদি পার্টিতে সংখ্যাগরিষ্ঠ মেনে নেয়, আপনার সেই মত আপনারা মেনে চলেন এবং সেইভাবে শৃঙ্খলিতভাবে কাজ করেন। প্রশ্ন হচ্ছে, এত শৃঙ্খলার কথা বলছি কেন? কারণ জানেন তো 24 ঘন্টার কিছু আগে শৃঙ্খলা নিয়ে বড় কথা হয়েছে। এখন শাসক শৃঙ্খলা নিয়ে কথা বললে আমার বড় ভয় হয়। অনিল বিশ্বাসের শুদ্ধিকরণের পর গোটা পার্টিটাই তো যা অবস্থা হয়ে গেল, এবং তারপর সিপিএম বিদায় নিল। কোথাও কি আপনার মনে হচ্ছে যে সিপিএম পার্টি ক্যাডার ভিত্তিক পার্টি, এত পরিশ্রম করেন মানুষজন, এটা তো মানতেই হবে, আপনারা নিয়মিত দৈনিক পত্র পত্রিকা কোনো কিছু বন্ধ হয়নি, কিন্তু যেটা বন্ধ হয়ে গেছে মানুষের জনস্রোত, ভোট আসাটা, এবং পার্টির নেতৃত্ব কিছুতেই জনগণের কাছে পৌঁছাতে পারছে না। কেন আপনার মনে হয় যে তাহলে কি আপনাদের মানুষ তৃণমূলের বিরুদ্ধে আপনারা বিশ্বাস করছে না? কারণ প্রয়াত আমাদের সবার প্রিয় সীতারাম ইয়েচুরিকে আমরা দেখছি তৃণমূল শীর্ষ নেতৃত্বের সঙ্গে বসে আছে। আবার এ রাজ্যে আপনারা বলছেন বিজেপি এবং তৃণমূলের সমদূরত্ব। কোথাও কি মনে হচ্ছে মানুষ তৃণমূলের বিরোধী হিসেবে সিপিএমকে আর বিশ্বাস করছে না? সীতারাম ইয়েচুরি যে মিটিংটার কথা আপনি বলছেন, তৃণমূলের সাথে বসে আছেন, সেই মিটিংয়ে ঢোকার আগে সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে গেছেন যে ভারতবর্ষ তো বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এখানে যেখানটায় আমরা বসে আছি তার 50 কিলোমিটার গেলে পোশাক, ভাষা, খাদ্যাভ্যাস সব বদলে যায়। এই গোটা দেশে একই ফর্মুলায় কাজ করা মুশকিল। ফলে যে ঘটনা পশ্চিমবাংলার ক্ষেত্রে হচ্ছে, ওই মিটিংয়ে ঢোকার আগে প্রেস কনফারেন্সে সীতারাম ইয়েচুরি স্পষ্টই বলেছিলেন যে পশ্চিমবাংলায় তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াই, আর গোটা দেশে তৃণমূল নেই, ফলে সেইখানে বিজেপির বিরুদ্ধেই লড়াই হবে। এবার পরিস্থিতি যা আছে এবং সেই ইন্ডিয়া জোটকে এক জায়গায় করে রাখার যা চাহিদা, সেইটাই সীতারাম ইয়েচুরি তার সময়ের কর্তব্য পালন করেছিলেন, এবং সেই সময়ের কর্তব্য পালন করতে না পারার ঘটনা আমরা এখন সংসদে দেখছি। তৃণমূল বিরোধী দলের যা সম্মিলিত মত, তার মধ্যে থেকে একটু অন্য মতে গিয়ে সংসদে আলোচনা আদানি ইস্যুতে সেটা অন্যভাবে করে ফেলতে চাইছে, যাতে করে ঘুরপথে হলেও বিজেপির সুবিধা হয়। এইটাই আমরা, বিজেপির সুবিধা যাতে না হয় সেই চেষ্টা আমাদের সবসময় থাকে। সেই কারণে এই ইন্ডিয়া ব্লকটা তৈরি, যে বিজেপি এবং তার সহযোগী শক্তি তাদেরকে এলিনিয়েট করা, সেটা তৃণমূল এখন প্রতিদিনই। কিন্তু মানুষ আপনাদের বিজেপির বিরুদ্ধে ভাবছে, এটা আমি দেখেছি, কিন্তু মানুষ কেন তৃণমূলের বিরুদ্ধে আপনাদের ভাবতে পারছে না? তৃণমূলের বিরুদ্ধে মানুষ অবশ্যই আমাদের অনেক জায়গায় ভেবেছিল। পঞ্চায়েত নির্বাচন, ওই ব্যালট বক্সের মধ্যে কালি ঢেলে দেওয়া হোক, কি পুকুরে ব্যালট ফেলে দেওয়া হোক, খেয়ে নেওয়া হোক ইত্যাদি করে 6 জন যুববয়সী কমরেডকে খুন করা হোক, এই গোটা ঘটনাগুলো ঘটানো হয়েছিল, কিন্তু মানুষ তৃণমূলের বিরুদ্ধে আমাদের বিকল্প ভেবেছিল বলে। পূর্ব বর্ধমান থেকে শুরু করে উত্তর দিনাজপুর পর্যন্ত আমাদের কমরেডরা পঞ্চায়েতের সময় শহীদ হয়েছিলেন। ফলে ওই যে সন্ত্রাসটা, ওই সন্ত্রাসটা কেন করতে হয়েছিল তৃণমূলকে? কারণ মানুষ তৃণমূলের বিকল্প হিসেবে বামপন্থীদেরকে ভেবে নিয়েছিলেন বলেই, না হলে এত দখল করতে হতো না। ওই যে একটা কবিতার লাইন ছিল না, জয় করে তবু ভয় কেন তোর যায় না। এই সবটা জয় হয়ে যাওয়ার পরেও ওই যে তৃণমূলের মধ্যে যে ভয়টা, সেই ভয়টাই ওকে আসলে পশ্চিমবাংলায় নানাভাবে বিজেপিকে বাড়তি অক্সিজেন দিয়ে রাখার চেষ্টা। অবশ্যই আমি আপনার কাছে আসছি, আমি একবার প্রীতমের কাছে চলে যাবো। প্রীতম, আমি কিন্তু ভারতীয় জনতা পার্টির প্রতি শ্রদ্ধাশীল এই কারণে, আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয় এটা খুব উদার পার্টি। কেন মনে হয়? তার কারণ হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পার্টি, এবং এটা তো অস্বীকার করতে পারবো না। ইলেকট্রাল বন্ডের যা হিসেব দেখলাম, তাতে টাকা পয়সা প্রভূত পরিমাণ নিশ্চয়ই আছে আপনাদের, এবং একটা ঐতিহ্যশালী এবং ঐশ্বর্য আছে। তা সত্ত্বেও কাউন্সিলর হওয়ার যোগ্যতা নেই এই রকম মানুষকে অকাতরে কেন্দ্রীয় বাহিনী দেওয়া, এবং যেভাবে ফ্র্যাঞ্চাইজিটা তৃণমূলকে দিলেই বাম কংগ্রেসকে চিরকালের মতো আটকে রাখতে পারে তৃণমূল, তা সত্ত্বেও এত বড় একটা ব্রাঞ্চ অফিস খুলে রেখেছে, এত নেতা নেত্রী তাদেরকে এই কেন্দ্রীয় বাহিনী দিয়ে সামলাচ্ছে। আমার এটা মনে হয়েছে, এটা যে কোনো কিন্তু বহুজাতিক সংস্থা যদি জানে যে কাউকে ফ্র্যাঞ্চাইজি দিলে কাজটা সস্তায় হয়ে যাবে, তা সত্ত্বেও বাম আর কংগ্রেসকে আটকানোর জন্য এত বড় একটা
শাখা খুলে রাখা এটা ঔদার্যের লক্ষণ, এবং তাতে কিছু না হোক, দেখুন আমাদের এখানকার কিছু নেতা নেত্রী তাদের তো সংস্থান হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও বলবো যে তৃণমূলকে কেন এত বেশি কেন্দ্রীয় নেতৃত্ব আপনারা বারবার বলা সত্ত্বেও কেন তৃণমূলের ব্যাপারে শক্ত মনোভাব দেখাচ্ছে না? দেখুন ঋতুদা, আজকে দেখুন ন্যারেটিভটা আপনি আপনার মতো করে বলতে পারেন, কিন্তু কি না আপনারা যে এখনো দিচ্ছেন এটা আমার সৌভাগ্য। মানে ভারতের গণতন্ত্র ইন্ডেক্স যা রাজ্যের ইন্ডেক্স, আগে যেমন সিপিএম বললো একটা কথা এটা হচ্ছে ব্যাপার, এটা শুধু আপনি না, এরকম কিছু চ্যানেল আছে যারা নিজেদের ন্যারেটিভটা চালায়, সিপিএম কংগ্রেস এবং ইন্ডি ব্লকের যে ন্যারেটিভ সেটা চলে। আজকে কি বলতো, এই প্রোগ্রামটা যারা দেখছে না, ভারতীয় জনতা পার্টির যারা শহীদ হয়েছে তারা যদি দেখে, তার বুকে মানে পাথর দেখছে যে কিছু সাংবাদিক এই ন্যারেটিভটা চালানোর চেষ্টা করছে, অথচ যারা ওই বুথে লড়াই করছে প্রতিদিন এই গুন্ডা বাহিনীর এগেনস্টে, এই জিহাদি শক্তির এগেনস্টে, তাদের আছে কষ্ট হচ্ছে। আমরা কেন লড়ছি? আজকে আপনি বললেন যে ধরুন আজ এই ফিশ ফ্রাই কথা আপনি উল্লেখ করলেন, এখানে ধরুন আজকে কুস্তি হয়, সেই কুস্তিতে দেখা যাচ্ছে কংগ্রেস আর সিপিএম এখানে তৃণমূলের এগেনস্টে বলে, কিন্তু দিল্লিতে গিয়ে দোস্তি হয়ে যায়। তো এই ব্যাপারটা, এই যে নীতি আদর্শ লড়াই, তো এখানে একরকম অন্য জায়গায় একরকম, তাহলে তো নিশ্চয়ই কংগ্রেস বা সিপিএম আঞ্চলিক দল নয় তৃণমূলের মতো। তৃণমূল তবু এটা বলতে তবুও ঠিক আছে যে আমরা পশ্চিমবঙ্গের এই ভাববো, পশ্চিমবঙ্গে আমাদের এই ব্যাপার, কিন্তু সিপিএমের একটা পশ্চিমবঙ্গের ব্যাপার, একটা কেরালার ব্যাপার, একটা দিল্লির ব্যাপার, আসলে কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে ক্ষমতার জন্য, যে যেন তেন প্রকরণ যেভাবেই হোক, কোনো সময় কংগ্রেসের সাথে টাই আপ করে, কোনো সময় আপনার কেরালাতে অন্য কারোর সাথে টাই আপ করে, কোনো সময় ভারত বিরোধী শক্তি পিএফআই সাথে টাই আপ করে, ক্ষমতা আসতে হবে। কিন্তু আবার শেষ করতে দিন না, এবার ধরুন তার বিরুদ্ধে ধরুন আমাদের লাস্ট যে ভোটগুলো হয়েছে, যেই ভোটে যেই জায়গায় আমরা হেরেছি, দেখবেন ওইটা বিরোধী ভোটটা একসাথে আমাদের দিকে না আসে, কিছু ভোট আজকে সিপিএম কংগ্রেস দিকে চলে গেছে। মানুষকে আমরা বোঝাতে সক্ষম হয়নি যে পুরো ভোটটাই বিরোধী ভোট যদি দিতে হয় তাহলে একমাত্র আমাদেরকেই দিতে হবে। এই ধরুন রাজ্য করার ব্যাপারে আমরা বারবার, আমি আপনার চ্যানেলে আপনার কাছে প্রত্যেক জায়গায় গিয়ে বলেছি, রাস্তা দখল, রাত দখল, এসব করে কিচ্ছু হবে না। তার কারণে কোনো কিছু মমতা ব্যানার্জি কিছু আপনার এগুলোতে যায় আসে না। উনি নিজের রাজত্বে নিজের সিএম থাকার নিজে প্ল্যাকার্ড নিয়ে বেরিয়ে পড়েন জাস্টিস চাওয়ার জন্য। এই যে কেমোফ্লেক্সটা ইন্ডিজো যেভাবে করে, যেভাবে সিপিএম কংগ্রেস করে আসছে, তার ফাঁদে পা না দিয়ে শুধু একমাত্র ভারতীয় জনতা পার্টি, যেটা একমাত্র আপনাদের নিস্তার করতে পারে, সত্যিকারের সোনার বাংলা তৈরি করতে পারে, ভাগ না করে শুধু ভারতীয় জনতা পার্টি ভোট দিতে হবে ইন্ডিজোটের। আমি আপনার কাছে এই প্রসঙ্গে আসবো। আমি শুধু আমার পিসিআর আমাদের প্রডিউসার নারায়ণ আছে, নারায়ণকে বলবো, গতকাল শুভেন্দু অধিকারী হাড়োয়া এবং অন্যান্য জায়গায় ভোট নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন, সেটা আমরা দেখানোর আগে আমি একবার চলে যাব পদ্মশ্রী কাজী মাসুম আক্তারের কাছে, তারপরেই সেটা দেখি আমি আবার প্রীতমের কাছে যাব। আমি কাজী মাসুম আক্তার, আপনার যারা খুব নিন্দুকে তারাও আপনাকে বলবে না যে আপনি এ রাজ্যের শাসককে আপনি সেই হিসেবে শাসক দ্বারা অনুপ্রাণিত, এটা বলবে না এখনো পর্যন্ত, আমি যা জানি। কিন্তু এখন যেরকম সবাই দলবদল হচ্ছে, আমি জানি না কি হবে, এখনো পর্যন্ত অন্তত জানি তাই। আপনার কি কোথাও মনে হচ্ছে যে পশ্চিমবাংলায় শাসকের বিরুদ্ধে সত্যি দাঁড়ানোর মতো কোনো রাজনৈতিক দল, কার্যকরী কোনো রাজনৈতিক দল আছে? দেখুন, এই কুণাল ঘোষের কথা দিয়ে শুরু করি। আর কবে বামেরা 0 থেকে 1 হবে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা বলছে, কান্তি কাকুলিরা বলছে, মেদ জমেছে, মেদ 34 বছরের মেদ, এত তাড়াতাড়ি যাবার নয়। এরা কেন্দ্রীয় দিকে যায়, ওরা মাটির দিকে যায় না, ওরা ঘাসের দিকে যায় না, ওরা শিশির বিন্দুর দিকে যায় না। ওখানে মজা নেই, ঝকঝকে তকতকে সুন্দর কথাবার্তা, স্মার্ট, আধুনিক, উচ্চ শিক্ষিত, গিয়ে ওদের কাছে যেতে চায় না। গেল বিজেপি, আমি ঠিক বুঝতে পারি না, আমার অঙ্ক মেলে না ঠিক। এর রসায়ন নিয়ে গবেষণা করা যেতে পারে যে অরবিন্দ কেজরিওয়াল বিরাট চোর, শিবসুরের ভয়ঙ্কর ডাকাত, এখানে কিন্তু পশ্চিমবঙ্গে ওদেরকে জেলে ঢোকানো যায়, আর এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্টটা খুঁজে পাওয়া যায় না। হেমন্ত সোরেন, এখানে অভিষেক ব্যানার্জির ব্যাংক অ্যাকাউন্টটা খুঁজে পাওয়া। অনেকে তো ঠাট্টা করে বলেন সিবিআই
নাম না জানা দ্বীপও খুঁজে বার করে, কিন্তু দক্ষিণ কলকাতার অ্যাড্রেসগুলো অনেক কষ্ট করে খুঁজেছে। কালীঘাটের কাকুর কণ্ঠস্বর অনেক কষ্ট হয়েছে, তারপরে চুপ হয়ে যায়, তারপর অর্পিতা বেরিয়ে যায়, 50 না 52 কত কোটি টাকা ওটা তুচ্ছ হয়ে যায়, আর তারপর আবার ইডি চলে আসে, এসে আবার কোথায় ধরাধরি করছে, কদিন পরে ছেড়ে যাবে। আমার প্রশ্ন হচ্ছে এ তো ছেড়ে দেওয়া, যা উড়ে যায় পাখি উড়ে যা, যা ঘুরি ভোকাট্টা হয়ে যা। আমি বুঝতে পারি না চাইছেটা কি। একবার এক অমোক কথা খুব ভাব বাচ্চে বলেছিল, না আমি একটা প্রশ্ন করব এখানে একটু আপনার কাছে জেনে নেব, বলিনি ওই আমাদের মাননীয় মুকুল রায়, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। আচ্ছা এই আপ্তবাক্যটি কি প্রতি ক্ষেত্রে বাস্তবায়িত করতে হবে? আমি তখন একবার কথা বলেছিলাম, এর ভালো লাগবে না হয়তো। আচ্ছা পশ্চিমবঙ্গে বিজেপির রাজ্য সভাপতির নাম কি? এটা 6 মাস 7 মাস আগে আমাকে থ্রেড ফেড কেউ করেছিল। সত্য কথা বলতে তোমার কোনোদিন আটকায় না, তার জন্য রক্তাক্ত হয়েছি। দেখতে পাচ্ছেন কোথায় যেখানে যেখানে পাপ লড়ছি, আমাকে কে কি ডাকলো না ডাকলো তাতে কিচ্ছু ছিল না। আমি বলেছিলাম পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপি সভাপতির নাম কি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে এত তোয়াজ কেন, এত গুরুত্ব কেন, আমি ঠিক বুঝতে পারি না। আমি বলছি আপনিও ধরতে পারবেন যে কাউকে অ্যারেস্ট করে লকআপে ঢোকানোর জন্য, সর্বশান্ত করে দেওয়ার জন্য যথেষ্ট পুঁজি আছে। অবশ্যই আমি দ্রুত আপনার কাছে দুটো প্রশ্ন করব। ডায়মন্ড হারবারের লোকসভা নির্বাচনে প্রার্থী দেওয়াকে নিয়ে ভারতীয় জনতা পার্টি শেষ মুহূর্তে যা করলো, তাতে কোথাও কি মনে হচ্ছে যে সেটিং এর কথা যে বলে সেটা আরো স্পষ্ট? দেখুন আমি কোথা থেকে শুরু করবো আর কোথায় শেষ করব, আমি একটা ছোট্ট কথা বলি। এই যে টোটাল এপিসোডটা চলছে, যা কিছু চলছে, একটা শিশু বলে দেবে। একটা সময় কিন্তু কিন্তু ছিল, এখন আর কিন্তু কিন্তু নেই। যেমন আপনাকে ছোট্ট একটা কথা বলি, ঠিক যে সিনারিও চলছে, যা কিছু চলছে, দেখুন কোথাও কঠিন কণ্ঠস্বর নেই। মানে কেউ ভাবতে পারে এটা দিদিজি মোদিজি, তুমি বাংলা নিয়ে থাকো আমি দিল্লি নিয়ে থাকি, তোমার 29টা গুরুত্ব বেশি। কোথায় ওই যে নীতিশ কুমার আছে না, এরা কাপড় পরিবর্তন করার মতো রাজনীতি পরিবর্তন করে, পার্টি পরিবর্তন করে। চন্দ্রবাবু নাইডু কখন যে হাডুডু খেলে দেবে। সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি তুমি দিদি, তাই দিদিকে খুশি রাখা, দিদি যাতে ঠিক থাকে। আর ওই শুভেন্দু অধিকারী আছে না, তাকে বুঝিয়ে দেওয়া তুমি গালাগাল দিতে থাকো, তুমি ঝগড়া করতে থাকো, যাতে লোক মনে করে যাহাই তৃণমূল তাহাই বিজেপি। মানে চোরকে বলছে চুরি করো, পুলিশকে বলছে এই ভাবের করে চুরিটা আসলে বিজেপি, যেমন বিধানসভা ইলেকশনে বিজেপি যেতেই চাইছে না, ওটা তো দিদির, কেন আসবে? তাই প্রায় অকবার্ধবার মতো হয়েছে। এই বামেদের তো ওই হারুয়াটা বাদে মোটামুটি জামানত বাজাত, আর বাকিগুলো দেখতে পাচ্ছেন হাফ হয়ে গেছে। অবশ্যই এই ভোটের অঙ্কে একটু চলে আসবো, তার কারণ ভোটের অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। শুভেন্দু অধিকারী দীর্ঘদিনের পোক্ত তৃণমূল নেতা, নিজে মেশিনারিটা খুব ভালো মতো বোঝেন। তিনি কি বলছেন একবার শুনে নেব, তারপর আলোচনায় আসবো। তৃণমূলের ওই গাধাগুলো জানে না 19 সালে ওর মালিক মমতা ব্যানার্জি আর ওর ভাইপোরা বেরোয়নি বাড়ি থেকে। আমি গিয়ে কালিয়াগঞ্জ খড়গপুর বাই ইলেকশনে জিতিয়েছিলাম, বিজেপিকে হারিয়ে তৃণমূলকে জিতিয়েছিলাম। সেই আসন 21 সালে বিজেপি জিতেছে, হিরণ চ্যাটার্জি এবং তপনদেব সিং। তৃণমূলের এই মূর্খ গাধাগুলো জানে না 21 সালে ব্রজকিশোর গোস্বামী 60,000 ভোটে শান্তিপুরে জিতেছে। সেই শান্তিপুর থেকে জগন্নাথ সরকার 24 সালে 30,000 লিড নিয়েছে। এই মূর্খগুলো জানে না 2023-এ ওখানে নির্মল রায় 4,000 ভোটে জিতেছিলেন, 4,500 ভোটে। ওই কেন্দ্রে নির্মল রায় হেরেছেন লোকসভা নির্বাচনে 20,000 ভোটে জয়ন্ত রায়ের কাছে, বিজেপির কাছে। অতএব এসব কথা গল্প বলে লাভ নেই, গল্প বলে লাভ নেই। ভারতীয় জনতা পার্টি মানুষের মধ্যে আছে। আমি আবারও বলি, নৈহাটি, তালডাংরা, মেদিনীপুর এবং মাদারিহাট সাধারণ নির্বাচনে বিজেপি জিতবে। আর সিতাই আর হাড়োয়া আমরা কখনো জিতবো না। সিতাইতে 40% মুসলিম ভোট একসঙ্গে ভোট দেয় মুসলিম লীগকে, মুসলিম লীগ 2 মমতা ব্যানার্জিকে। আর হাড়োয়াতে 80% মুসলমান, তারা মমতাকেই ভোট দেয়। আমি এবার চলে আসি সরাসরি মাসুম আক্তার কাছে। মাসুম দা, শুভেন্দু অধিকারী যা বললেন কতটা যুক্তিযুক্ত? হিরণ আছে না, ঘাটালে লোকসভায় তো দাঁড়িয়েছিল,
যখন রিগিং টিগিং ইত্যাদি চলছে তখন ও নিজে বলছে কেন্দ্রের লোক আর কেন্দ্রের বাহিনী, রাজ্যের পুলিশ সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমাকে হারাচ্ছে। এটা হিরণের বক্তব্য ছিল। আমি একটা কথা বলি, উত্তরপ্রদেশ না 10% মুসলিম, উত্তরপ্রদেশে এখানে 35% মুসলিম। যে কথাটা বারবার বলা হচ্ছে, যেভাবে বলা হচ্ছে, যেমন বাংলাদেশ ইস্যু, হিন্দু তুমি এক হও, সনাতন তুমি এক হও। আচ্ছা কত এক হবে রে ভাই? 34 বছর ধরে বামেরা পশ্চিমবঙ্গে ছিল, তাদের মানসিকতা তৈরি হয়ে গেছে, ভোট না দিক একটা মেন্টালি তৈরি হচ্ছে, বাম মানসিকতা বুঝতে হবে। তারা কিন্তু হিন্দু 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 বললে ভোটগুলো এক কাছে হবে না। যারা দুর্নীতিগ্রস্ত বলে দাবি করা হচ্ছে, তৃণমূল করে যারা হিন্দু, যারা দুর্নীতিগ্রস্ত, তারা টাকার যে লোভ, সেই লোভ থেকে বেরোবে না। আর 35% মুসলমান, এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে হিন্দু সনাতন হিন্দু সনাতন। এটা বলা যত বাড়ছে, হিন্দু ভোট কতটা ঐক্যবদ্ধ হচ্ছে জানি না, মুসলিম ভোটটা দল বেঁধে তারা বামেতেও যাচ্ছে না। আইএসএফ এর রেজাল্ট খারাপ দেখুন, হারোয়াতে তারা 25% আগে ছিল, এখন 12% হয়ে গেছে, কমে যাচ্ছে। আইএসএফ থেকে বেরিয়ে যাচ্ছে, সিপিএম থেকে বেরিয়ে যাচ্ছে, কংগ্রেস থেকে বেরিয়ে যাচ্ছে, সব জড়ো হচ্ছে দিদির পতাকা তলে। অবশ্যই আমি আপনার কাছে আসছি, আমি আসছি, আদপে আমি আসছি, লাভ তৃণমূলের ক্ষতি মূলত বিরোধী দল। অবশ্যই আমি আসছি, আমি একবার কলতানের কাছে চলে যাবো। কলতান, এইটা তো যা বললেন তাতে এটা খুব স্পষ্ট যে বামেরা আসলে বকলমে আদর্শগতভাবে তৃণমূলকে শক্তিশালী করছে। তার কারণ বামেরা সেই হিসেবে, আমরা তো জানি প্যালেস্তাইনের কিছু হলে আপনারা রাস্তায় নেমে পড়েন, ভিয়েতনামে কিছু হলে আমার নাম তোমার নাম ভিয়েতনামে ধ্বনিত হয় মহানগর। আমার খুব দেখতে ভালোও লাগে, লাল তো এমন একটা রং, জীবনের রং, রক্তের রং। কিন্তু কোনোদিনও তো দেখলাম না যে সংখ্যালঘু হিন্দু বাঙালি আজকে চট্টগ্রাম থেকে বাংলাদেশে অসহায় বোধ করছে। কোথাও একটা বামেদের মোহাম্মদ সেলিম, ফিরদৌস, আপনি, আপনারা সবাই, মীনাক্ষী, আপনারা সবাই রাজপথে, যে হিন্দু বাঙালি, সংখ্যালঘু হিন্দু বাঙালি বাংলাদেশে বিপন্ন, তাদের পক্ষে এসে বামেরা দাঁড়িয়েছে। আমার বক্তব্যটা হচ্ছে কোথাও কি তাহলে আমাদের পশ্চিমবাংলায় শিক্ষিত মধ্যবিত্ত হিন্দু বাঙালির বাম করে আসলে তাদের কোথাও একটা গভীর খাদের সামনে নিয়ে যাচ্ছে। আর এই কারণেই এর রাজ্যে শাসক আরও শক্তিশালী হচ্ছে এবং বিরোধী যারা তাদের ভোট ভাগ হয়ে যাচ্ছে। না হিন্দু বা অন্যান্য সংখ্যালঘু তাদের যে আদর্শগত সমষ্টিগত ভোটগুলো যে যেখানে ফেলার সেখানে ফেলছে, কিন্তু হিন্দু তথাকথিত বামপন্থী বাঙালি তারা তাদের ভোটটাকে নষ্ট করছে গণতন্ত্রে। প্রথমে তো আমাদের কথা হচ্ছে যে ভোটার তারা কারোর পকেটের নন, আর দ্বিতীয় কথা হচ্ছে যে ভোটারদের মধ্যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন ইত্যাদি ইত্যাদি করে ভাগ আমি করতে পারি আমার সুবিধার জন্যে, কিন্তু তাতে খুব লাভের লাভ হয় না। কালকে সকালবেলা করমণ্ডল এক্সপ্রেসে পরিযায়ী শ্রমিকদের যে বিরাট বাহিনীটা জেনারেল কামরায় উঠবে, তার মধ্যে আপনি ধর্ম খুঁজে পাবেন না। আর আমি যখন সকালে 80 টাকা দিয়ে পেঁয়াজ কিনতে যাব, তখন দোকানদার আমার ধর্ম জিজ্ঞেস করে আমাকে পেঁয়াজের দাম বলবে না। ফলে ক্রাইসিসটা অন্য জায়গায় আসে। বামপন্থীরা সবসময় বিশ্বের যে কোনো প্রান্তে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিরুদ্ধে সরব। এই যে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি যখন গোটা পৃথিবীতে একই রকম হবে, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সংখ্যালঘুদের নির্যাতনের বিরুদ্ধে লড়ছে, তার ছবি আছে আমার কাছে। হ্যাঁ দেখেছি, আমিও দেখেছি। এই বছরের আগস্ট মাসে প্রথম, তখনও বিজেপির নেতারা কোন দিকে যাবে বাংলাদেশ কি বোধহয় জানি, আমি হিসেব করিনি, সেই সময় প্রথম পলিট ব্যুরোর থেকে, আপনি বলেছেন সর্বোচ্চ স্তর, সেই পলিট ব্যুরো থেকে বাংলাদেশি সরকারকে সেটা বলা হয়েছিল যে এবং হিন্দুদের সংখ্যালঘুরা ওখানে যে যন্ত্রণায় আছে, যে অবস্থায় আছে, অবিলম্বে ব্যবস্থা নেওয়ার কথা। এবং আজকে আবার নতুন করে একটা ঘটনা ঘটেছে। এই রকম ঘটনা যখন ঘটতে থাকবে, অবশ্যই বামপন্থীরা এর বিরুদ্ধে রাস্তায় নেমে পড়বে, কিন্তু খুবই সতর্কভাবে এই কাজ করতে হয়, কারণ এটা তো আগুন নিয়ে খেলা। আসলে কিন্তু হামাস বা প্যালেস্তাইন যে কোনো জায়গা হলে কমিউনিস্ট পার্টি না, এটা হিন্দু মুসলিমের ব্যাপারই নয়। হামাসের ঘটনাটা কত বছর ধরে চলে আসছে, সেইটা বাংলাদেশে এত বছর ধরে এই সমস্যা। আজকে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে ধরনের ঘটনা আমাদের চোখের সামনে আসছে, আগে এতটা আসে না, কিন্তু আমরা তো অস্বীকার করতে পারবো না যে ইসরায়েল এবং প্যালেস্তাইনে যত সংখ্যক মানুষ খুন আর ধর্ষণ হয়েছে, বাংলাদেশ এই দেশভাগে তার থেকে অনেক বেশি সংখ্যক হিন্দু বাঙালি ধর্ষিতা এবং খুন করা হয়েছে তাদের। এই ইতিহাস তো আমরা ভুলতে পারি না। দেশভাগের ঘটনা নিয়ে বামপন্থীদের কোনো ন্যারেটিভ নেই, এই কথা তো সত্যি নয়। দেশভাগ এবং সেই সময়ের যন্ত্রণা নিয়ে
বামপন্থীরা দুপারের বাংলাতেই সেই যন্ত্রণাকে বুকে নিয়ে লড়াই করেছে। এটা আলাদা প্রশ্ন যে দেশভাগের ক্ষেত্রে বামপন্থীদের ন্যারেটিভের সাথে দক্ষিণপন্থীদের ন্যারেটিভ মিলবে না, কিন্তু দেশভাগের ন্যারেটিভ নিয়ে বামপন্থীদের কোনো কথা নেই। ওপার বাংলা থেকে আসা মানুষ, আমি এপারেরটা জানি বলে, মানে আমার ঠাকুরদা ঠাকুমা ওপারে জন্মেছিলেন, কিন্তু এপারে আসার পর তাদের মুখ থেকে যা শোনা, সেই সময় এপার বাংলায় ওপার বাংলা থেকে আসা মানুষজনের জন্য কমিউনিস্ট পার্টিই লড়েছিল। আজকে যারা এত কথা ইত্যাদি বলছেন তারা সেই সময় তাদের কি ভূমিকা ছিল? ফলে এটা সংখ্যালঘুদের ওপর আক্রমণ গোটা পৃথিবীর যে কোনো জায়গায় হবে। যেহেতু আপনি যুব নেতা, আমরা কি কোনো একটা মিছিল দেখতে পাবো যে বাংলাদেশের সংখ্যালঘু মানুষদের উপর অত্যাচার? 100 বার পাবেন। সংখ্যালঘুদের উপর আক্রমণ, কিন্তু সংখ্যালঘুদের উপর আক্রমণ নিয়ে আন্দোলনের আগেও হয়েছে। আমি আপনাকে যে দুটো তিনটে উদাহরণ বললাম তার বাইরের উদাহরণ আপনি চাইছেন, অবশ্যই আমি আপনাকে খুঁজে দেবো। প্রশ্নটা হচ্ছে সংখ্যালঘুদের ওপর আক্রমণ। সংখ্যালঘুদের ওপর আক্রমণ হলে শুধু সংখ্যালঘুদেরকেই যেতে হয়। বিরোধী দলনেতা বললেন যে যে যেখানে অমুক ধর্মের মানুষেরা আছো তারা এক হও। আমি বলছি যে আসল সংখ্যালঘুদের ওপর আক্রমণ, সংখ্যালঘুদের অধিকার রক্ষা করার দায়িত্ব সংখ্যাগুরুদের আরও বেশি। ফলে আমি এই যদি ভারতবর্ষে পশ্চিমবাংলায় কোনো একটা মিছিল করি ইত্যাদি করি, তাহলে আমাদের এইটা টার্গেট থাকবে যে সমস্ত মানুষ আসো, কারণ সব মানুষেরই দায় সংখ্যালঘুদের অধিকার যে কোনো দেশে রক্ষিত। যুক্তিযুক্ত কথা বলেছেন, কিন্তু আমি মাসুম আক্তারের প্রশ্ন আপনাকে করব। ভারতীয় জনতা পার্টি এবং মাসুম আক্তার তিনিও অভিযোগ করলেন, এই যে বামপন্থীকরণ করে একদিকে সংখ্যালঘুদের ভোট ব্যাংক শাসকের দিকে যাচ্ছে, অন্যদিকে সংখ্যাগরিষ্ঠ তাদের ভোট এই বামপন্থীরা এমনভাবে মানুষকে দিগ্ভ্রান্ত করে দিচ্ছে যে তাতে আখেরে শাসকের লাভ হচ্ছে। এই বিজেপির জুজু যতদিন তৃণমূল দেখাতে পারতো না ততদিন তো সেই ভোটটা বাম কংগ্রেসেরই আসতো। বিজেপির নেতা ভোট ভাগের ইত্যাদির অঙ্ক বলেছেন, তো 16 সালের আপনি যদি ভোটের প্যাটার্ন দেখেন, আপনার পিসিআরকে দেখাতে বলেন, সেখানেও এইরকম অনেক সিট থাকবে যেখানে বিজেপি একটু ভোট কেটে নেওয়ার জন্য বাম কংগ্রেস সেই জায়গায় খুবই স্বল্প মার্জিনে হেরেছে। তারপর থেকেই তো এই যে বিজেপির যা ভয় দেখানোর কথা, যেটা মাসুম আক্তার বলছিলেন, কারেক্টলি বলেছেন, এই যে বিজেপি এলে এই সমস্যা ইত্যাদি ইত্যাদি হবে বলে কিছু কিছু জায়গায় নানা রকম উত্তেজনা তৈরির চেষ্টা, আপনার চ্যানেলেও খবর হয়েছে গত 5-7 বছরে, এই উত্তেজনা তৈরির চেষ্টার মাধ্যমে খুব সাইলেন্টলি এই বার্তাটা পৌঁছানো যে তৃণমূলের সাথে না থাকলে ওই সেই শোলে সিনেমার মতো বাচ্চাকে বলা হতো যে সো যাও নেই তো গব্বার আ জায়গা। এই ভয়টা দেখিয়ে ভোট ভাগের রাজনীতি, ওই আবার শোলে সিনেমায় আধে ইধার যাও আধে উধার যাও, কিন্তু আমি বলছি, আমি ধরেই নিলাম দলটা ফ্যাসিস্ট দল, ধরেই নিলাম একটা দল সে ফ্যাসিস্ট দল। আপনারা খুব সাচ্চা কমিউনিস্ট, দারুণ মানুষ, বিপ্লবী, আপনারা রেভলিউশনারি পেশাদার বিপ্লবী বিশ্বাস করেন, আপনারা এক একজন স্ট্যালিন লেনিন, না আমি ধরে নিলাম, তাহলে তো প্রথমে যে দলটা মেকি বামপন্থার মুখোশ নিয়ে এই মুহূর্তে রাজ করছে তার বিরুদ্ধে ফ্যাসিজমকে তুলে আনি, তাহলে ফ্যাসিস্ট শক্তি পূর্ণ ক্ষমতায় আসার পর আপনারা খুব দুধ পানি কা পানি হয়ে যাবে। কলকাতা বিশ্ববিদ্যালয় বা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে যখন সকালে সবাইকে সরস্বতী বন্দনা দিয়ে ক্লাস করতে হবে, তখন আপনারা আপনাদের বামপন্থা দিয়ে তাদের বুঝিয়ে দেবেন, দেখো এটা আমাদের দেশের রীতি নয়। আপনারা সেটা করছেন না কেন? আপনারা উল্টে বিজেপিকে সাম্প্রদায়িক, কোথাও আপনারা তো নো ভোট টু টিএমসি বলছেন না, আপনারা তো না কোথাও বলেছেন যে যেখানে শক্তিশালী তাকে ভোট দাও। তৃণমূল বিজেপি বিরোধী লড়াই, তৃণমূল বিজেপি দুজনের বিরুদ্ধে একজন কেন? এই তো প্রথমে তো যা থাকবে স্বয়ং মহামতি লেনিন বলেছেন কাটা দিয়ে কাটা তোলা, ফ্যাসিস্ট শক্তি দিয়ে আরেকটা শক্তিকে তুলুন। সেইখানে কেন সেই জায়গায় দাঁড়িয়ে লেনিনের কাটা দিয়ে কাটা তোলার পার্সপেক্টিভের সাথে এখন ভারতবর্ষের পার্সপেক্টিভ তো কপি পেস্ট হবে না। বামপন্থী নেতারা গোটা পৃথিবী জুড়েই কখনো কোনো আন্দোলন কোনো জায়গা থেকে কপি পেস্ট করার কথা বলেননি, নিজস্ব পরিবেশ পরিস্থিতিতে আন্দোলন গড়ে উঠবে। ফলে এখন যেরকম পরিবেশ পরিস্থিতি আছে তার মতো করেই লড়াই হবে, এবং ওই ফ্যাসিবাদ চলে আসুক পুরোপুরি সেটা তো আর গালে হাত দিয়ে দেখানো যায় না। আমরা এই চেষ্টাটাই করছি যে বিজেপি এবং তার সহযোগী শক্তি, যে সহযোগী শক্তি আসলে উল্টো দিকে দাঁড়িয়ে আছে কিন্তু আসলে অক্সিজেনটা বিজেপিকেই দিচ্ছে। আজকে আদানির ঘটনায় সংসদের যা হয়েছে সেটা গতকালের আমরা দেখছি। এই ধরনের শক্তি যারা আসলে বিজেপির সাথে থাকবে তাদেরকে দুর্বল করলে বিজেপি দুর্বল হবে, আবার বিজেপি দুর্বল হলে তারা দুর্বল হবে। অবশ্যই অবশ্যই আমি একবার চলে যাব প্রীতমের কাছে। প্রীতম, সংসদীয় রাজনীতিতে দীর্ঘদিন আছেন, ভারতীয় জনতা পার্টি মানে তরুণ হলেও দীর্ঘদিন আছেন, মানে তরুণ মানে এটা নয় যে বুড়ো বলছি আপনাকে,
হ্যাঁ, আমাদের পশ্চিমবাংলায় একমাত্র লোকেরা বুড়ো হতে ভয় পায় রাজনীতিতে, কিন্তু আমরা জানি বাইডেন থেকে ডোনাল্ড ট্রাম্প প্রমাণ করে দিয়েছে পৃথিবীর সবচেয়ে হট সিটটাতে বয়স্ক লোকেরাই লড়ে। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে, কোথাও কি মনে হচ্ছে না যে একদিকে একের পর এক ঘটনা, মানুষ জানে পাকশি থানায় যেভাবে চ্যাংদোলা করে সিবিআইকে নিয়ে যাওয়া হলো, বা আমার অত্যন্ত শ্রদ্ধেয় উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়জি তিনি যখন রাজ্যপাল ছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা একটি পাহাড়ে, আপনার মনে আছে, বাংলোতে মিটিং হয়েছিল, অথবা ধরুন এই উপনির্বাচনকে কেন্দ্র করে আমলার নজিরবিহীন চিঠি, অর্থাৎ ভবানীপুরকে কেন্দ্র করে, এবং আপনাদের এক প্রকার ইচ্ছে করে ওয়াকওভার দিয়ে মুখ্যমন্ত্রীকে শপথে নিয়ে আসা, এই সমস্ত ঘটনা, আরও অজস্র ঘটনা আছে, হ্যাঁ, আপনারাও সুযোগ পেয়েছেন, তারাও সুযোগ পেয়েছে, এইগুলো তো কোথাও প্রমাণ করে যে কলমে সবুজের সঙ্গে গেরুয়ার একটা সম্পর্ক আছে। ঋতুদা, আজকে আমার ছোট ভাই পলতান বলছিল, ও বলতে বলতে আমার অনেকগুলো প্রশ্নের, মানে যেগুলো তুমি প্রশ্ন করেছো তার উত্তর ও দিয়ে দিয়েছে। কিরকম, আমি তোমাকে বলছি যে এটা বলছো না, এই যে এখানে আজকে কাজী মাসুম আক্তার দাদা বললেন, একদম পরিষ্কারকে বলে দিলেন, এর আগে বিরোধী দলনেতা বলে দিলেন যে সিতাইতে 40% মুসলমান ভোট আছে, সেই মুসলমান ভাইরা আমাদেরকে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে না, হারোয়াতে 80% আছে, দেবে না। বাদ বাকিটা এর আগেও আমরা জিতেছি, এর আগে ভোটে 6 মাস আগে ভোট হয়েছে ধূপগুড়িতে, আমরা হেরে গেছিলাম, আবার লোকসভা আমরা জিতেছি। তো এখানে আজিজ আফতাব উনি বলেছেন একদম দালাল তৃণমূলের, ডিসেম্বর রিটায়ারমেন্ট হবে, এরপরের যে ভোটগুলো হবে সেটা দেখে নেবেন। এবার যেটা খুব গুরুত্বপূর্ণ কথা ও বলেছে না, যে ভোটের অঙ্কে আমরা মানুষদের বিবাহিত করতে চাই না, ঠিক এরকম কথাগুলো বলেছিল তখনকার সময় এই কমিউনিস্ট নেতারা। বলে কি করেছিল তখনকার যে কংগ্রেস নেতারা আছে, গোপীনাথ বরদলৈ থেকে শুরু করে এখানকারও কংগ্রেস নেতারা, তারা চেয়েছিলেন যে সিলেট আর শিয়ালকোট এই দুটো জায়গায় হিন্দু অধ্যুষিত প্রচুর বেশি ছিল, কিন্তু ভোটের মাধ্যমে ডিসিশন হতো ভারতবর্ষে থাকবে না পাকিস্তানে যাবে। কিন্তু সিলেটে তার আগের দিন খুব বৃষ্টি হয়, প্রচুর কাদা, সেই জন্য হিন্দু বাঙালিরা ভোট দিতে বেরোয়নি। না বেরোনোর জন্য দাদা প্লিজ, এই খুব ইম্পর্টেন্ট ব্যাপার, সেই ইতিহাস চলে আসছে, সেই জিনিসটা সেই ইতিহাসে সব দলের এই খুব, তুমি মানে মাঝখানে এটা ওই টাফ টক আমি দেখছিলাম, এই টাফ টকে এই ডিসকাশনগুলো যখন হবে না একটু সময় দেবে, সবাই তাই হিন্দু বাঙালি, আমি সেটা বলছি না, পুরুষরাও বিশ্বাস, আমি তোমাকে এটাই বলছি, ভাই যেরকম বলো না, ওনার ঠাকুরদারা কেন চলে এসেছে, আন্দোলনটা তোমাদের হাত থেকে ছিনিয়ে বামেরা চলে গেল, ভাই বলেছো, বলো বলো, ঠিক আছে, তুমি আমি যখন বলি লজ্জার ইতিহাস, সব তোমার লজ্জার ইতিহাস, একদম লজ্জার ইতিহাস, লজ্জা আছে দেখি তো আমরা চলে এসেছি বাঙালির পক্ষে। হিন্দু বাঙালিরা, আমার পূর্বপুরুষরা, আমার দাদুরা, ওরও দাদুরা কেন পালিয়ে এসেছিল, ও কেন বিরোধী দল নেতা কাদেরকে একত্রে করতে বলেছেন, সেই হিন্দুটা উনি বলতে পারছেন না, এটা হচ্ছে সেই জন্য আজকে ইরানে ওই হিন্দু বাঙালির এটাই তোমার ন্যারেটিভ, তুমি বারবার টুকবে, তার কারণ হচ্ছে তোমার মতো কিছু সাংবাদিকরা সত্যটা আসলে আসতে দিচ্ছে না, পরিষ্কার হচ্ছে হিন্দু বাঙালিরা একমাত্র ভারতীয় জনতা পার্টিকে ভোট দিতে হবে, কোনো ভাগ চলবে না, তার কারণ যদি চলেন তাহলে দেখতে পাচ্ছেন যে কি হচ্ছে বাংলাদেশে, এই যে বাংলাদেশে তারা এই সেকুলার এসব নাটক করে রয়ে গেছে, রয়ে যাওয়ার পর আজকে এই অবস্থা, এরপরে কাশ্মীরে 3 লাখ কোটি টাকার ডেভেলপমেন্টের কাজ হয়েছে, তবুও আমরা কাশ্মীর ভ্যালি আমরা জিততে পারিনি, আমরা জম্মু কাশ্মীর, তার মানে একসাথে থাকতে হবে এবং ভারতবর্ষকে একসাথে শ্রেষ্ঠ হতে হবে, তার মাত্র একমাত্র হিন্দুরাই পারে। প্রীতম, আমার একটা কথা হচ্ছে, কোন ন্যারেটিভ পাথরে মুশকিল আছে। প্রীতম, আমার প্রশ্নটা খুব সহজ সরল, তুমি আমাকে প্রশ্ন করছো, উত্তর দিচ্ছ না। না, পশ্চিম বাংলায় বাম আর কংগ্রেসের যে কোনো ভাবে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না, কারণ এই বিশেষ করে বামেদের একটা বিরাট বদগুণ আছে। আমার বলতে দাও, ভাগ করেছে, আমাকে বলতে দাও, কালকে কংগ্রেসের লোক এসেছিলেন, আমাকে বলতে দাও। দেখো, বামেরা হচ্ছে ভারতীয় জনতা পার্টির থিওরিটিক্যাল তাত্ত্বিক শত্রু, এমন বিদঘুটে কথা বলে ধর্ম আর রাজনীতি নাকি আলাদা, এ তো অতীব নিন্দাজনক একটা কথাবার্তা, মতাদর্শ। এদের আটকানোর জন্য
নিজেরা না আসতে পারি, অন্যরা যদি থাকে তাও ভালো, এই নীতিতে এই বামেদের মুখ্যমন্ত্রী বাংলা ছেড়ে দিচ্ছে। বুদ্ধদেব ভট্টাচার্য খরিফি মাদ্রাসা নিয়ে কমেন্ট করেছিল, তারপরে ওনাকে চলে যেতে বাধ্য হয়েছিল উনি ক্ষমা চাইতে। তো সুতরাং এগুলো ইতিহাস কোনদিন মিথ্যা হতে পারে না। সুতরাং বুঝতে হবে আমার এপিজে আব্দুল কালাম আর কাসাব এই দুটোর মধ্যে পার্থক্য আছে। আমি জানি তুমি আজকে সেই মুম্বাই হামলা বর্ষবর্তী হয়েছে। আমার প্রশ্নটা হচ্ছে এই যে মহারাষ্ট্রে নির্বাচনটা হলো, কি স্লোগান ছিল? স্লোগানটা কি ছিল? স্লোগানটা একটাই ছিল, ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট, আর এইখানে তো সেফ হ্যাঁ। না স্লোগানটা তো ছিল কেটে দেওয়া মেরে দেওয়া। না, এটা আপনার ন্যারেটিভ। তাই এটা আমার স্লোগান, এটা আপনি বলছেন কেটে দেওয়া মেরে দেওয়ার কথা একবার বলেন। বলা হয়েছে বাটেঙ্গে তো কাটিং বাটা আর কাটা মানে কি? আপনি আপনার কথা বলবেন, মুশকিলটা এবার আপনি আপনার কথা বলতে চান আপনি বলতে পারবেন, আমাকে প্রশ্ন করবেন বাটেঙ্গে তো কাটিং। তো আমাদের যখনই এটা সত্যি কথা কিনা, আজকে যারা আপনার দর্শক দেখছে এটাতে কোথায় ভুল আছে যে আজকে যখনই আমরা ভাগ হয়েছি, আমাদের দেশটা ভাগ হয়ে গেছে, আমাদের জাতি থেকে আমরা উপরে চলে এসেছি, যে আমি আরো একসাথে বসে রয়েছি পাশাপাশি। ও বলতে পারছে না, ও হিন্দু কথাটা বলতেই পারছে না মুখ দিয়ে, কোন ধর্মের কথাই বলি, কোন ধর্মের কথা, ও কোন অথচ প্লিজ কেন ওর ঠাকুরদা চলে এলো, আমার ঠাকুরদা চলে এলো, দেশ থেকে কেটে যাচ্ছে, রুট থেকে কেটে যাচ্ছে, বললে কি আছে? না বললে এই জন্যই আমরা বলি, হবে না। বাংলাদেশে জায়গাটা আজকে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি একটা খুব বড় পার্টি, নামমাত্র পার্টি। আচ্ছা ঠিক আছে, আপনাদের মতো বৃহত্তম পৃথিবীর বৃহত্তম পার্টি আন্দোলন না আমি একটু কলতার একটা প্রশ্ন করি, এটা গোটা বাংলার প্রশ্ন। আমার বক্তব্য হচ্ছে মহারাষ্ট্রে আমি জানি ওখানে ভাইপো পাওয়ার ছিল, এখানে ভাইপো পাওয়ার কবজায় নেই, কিন্তু ওখানে ভাইপো পাওয়ার কবজায় আছে। কিন্তু তা সত্ত্বেও ওখানে যে ক্ষিপ্রভাবে ভারতীয় জনতা পার্টি নেমেছিল, এই কারণে নেমেছিল কারণ আরব সাগরের তীরে মুম্বাই হচ্ছে ভারতবর্ষ নয় উপমহাদেশের বলা যেতে পারে আর্থিক একটা রাজধানী। পশ্চিম বাংলা শ্যামাপ্রসাদের জন্মভূমি ছাড়া সেই গুরুত্ব কি আপনাদের কাছে নেই? প্রথম কথা হচ্ছে নিজেই বললেন মহারাষ্ট্র নাকি ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল হয়ে গেছে। আরে 70s এ তো ফাইন্যান্সিয়াল কলকাতা ছিল, কে ধ্বংস করেছে? এই লিবারাল যারা বেশি কথা বলে, যারা একসাথে বলে, তারা এই লিবারাল তারা রেড কার্পেট ওয়েলকাম করে ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে সবাইকে তাড়িয়েছে, সবাইকে তাড়িয়েছে এখান থেকে। না আমার প্রশ্ন হচ্ছে নামটা বলে দিলে মহারাষ্ট্র আপনারা চরমপন্থী ভারতীয় জনতা পার্টি, আর পশ্চিম বাংলায় তো এতটা চরমপন্থী নয়। আরে দেখুন আজকে এই জন্য তো শাসক বলে আরএসএস ভালো বিজেপি খারাপ, সেই জন্য দেখুন কে শাসক কি বলে না বলে তাতে কিছু আসে না। আপনারা আমাদের প্রায় 300 কার্যকর্তা এখানে থেকে আজ অবধি প্রায় 300 থেকে 350 কার্যকর্তা আজকে রক্ত দিয়েছে কিসে? এই আপনাদের মতো যে ন্যারেটিভ চালানো, সেই ন্যারেটিভ থেকে মুক্ত করতে আজকে হিন্দু বাঙালির ভূখণ্ডকে রক্ষা করার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি প্রাণ দিয়েছিলেন। আমাদের কার্যকর্তা আমি ইতিহাস যেটা হয়েছে সেটা রিপিট না হয়, সেটা আমরা হতে দেব না, এবং সেটা মহারাষ্ট্রে এত হিন্দুত্ব, বাংলায় সেই হিন্দুত্ব চরমপন্থী পার্টি কোথায়? ভারতীয় জনতা পার্টি একজন হার্ডলাইনার নেতার নাম না, চরমপন্থী নরমপন্থী কি? আমাদের আজকে শুভেন্দু অধিকারী আজকে যেভাবে হিন্দুদের পাশে দাঁড়িয়েছেন, আমাদের সভাপতি সুকান্ত মজুমদার যারা দাঁড়িয়েছেন, আমরা তো সবসময় হিন্দুদের কথা বলছি, তার সাথে আমরা কিন্তু আমাদের যে সংখ্যালঘু তাদের কিন্তু কোনো বিরোধী করছি, কিন্তু আমরা বলছি যে আপনারা অবশ্যই যে আমরা যে আমাদের সরকারের যেই যে প্রকল্প আছে, আপনারা সেই 100 দিনের কাজ থেকে শুরু করে, আপনার রাশন থেকে শুরু করে, ভ্যাকসিন থেকে শুরু করে, সেখানে হিন্দু মুসলিম ভাগ হয়নি। কিন্তু ভোটের ক্ষেত্রে এই বারবার আমাদেরকে সাম্প্রদায়িক বলা হচ্ছে, এই বামপন্থীদের ন্যারেটিভ আজকে থেকে চলছে, হিস্ট্রি চলছে। শুভেন্দু বাবুর যে কথাটা বলছিলেন, সম্ভবত গত বছরের ডিসেম্বর মাসে শুভেন্দু বাবু 3টে তারিখ দিয়েছিলেন, সেই তারিখে কিছু বড় ধামাকা হয়ে বড় দুর্নীতিগ্রস্ত নেতার জেলে যাওয়ার একটা আশা তৈরি হয়েছিল পশ্চিমবাংলা ক্ষেত্রে। প্রায় 1 বছর হয়ে গিয়েছে, কথা অনেক হলো, কিন্তু কাজের কাজ যেটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা 100 দিনের দুর্নীতির তদন্তকারী টিম, আবাস যোজনার তদন্তকারী টিম, সিবিআই ইডি সহ যে নারদা সারদা লাল ডায়েরি লোপাট যা হয়েছিল,
সেই ঘটনার তদন্তক্রম কিন্তু এখনো শেষ অবশ্যই এই উত্তরটা আমি দিই, ধরুন ভাই বলে আরে স্বরাষ্ট্রমন্ত্রী আরে শোনো না, আমার পরম শ্রদ্ধেয় এই উপমহাদেশের দ্বিতীয় শক্তিশালী পুরুষ, তার নাম অমিত শাহ, তিনি আমার চোখের সামনে কানে আমি শুনেছি তিনি বলেছিলেন সারদা সবার দোষীদের শাস্তি হবে। তিনি পারলেন না প্রীতম এই প্রশ্নের উত্তর দিতে। সত্যি তুমি পারবে বলো তো দেখি? হবে বলেছো? হ্যাঁ বলো। শাস্তি হয়েছে, এবং শাস্তি আমার মনে হয় নারদার দুইজনই, সারদা এবং রাজবেলি যারা, তারা সব জেলেই আছে। কিন্তু আজকে যে কলতান বলো সবাই নেই, তিনটে সবাই নেই, আমার কাছে নামগুলো জানতে চাও? আজকে ও তুমি জানো কারা কারা দোষী? আজকে আমি জিজ্ঞেস করতে চাই কলতানকে যে তোমরা যখন ইন্ডি জোটে কথা বলো, ইন্ডি জোটে যখন দাও, এই যে যখন ভাইপো যাচ্ছে ইন্ডিজোটের লয়ারদের ভাড়া করছে, অভিষেক মনু সিংভি তাদেরকে কোটি কোটি টাকা আমার তোমার ট্যাক্সের টাকা দিচ্ছে, তখন কি বলতে পারো না? হ্যাঁ বলছি তো, কিন্তু শুভেন্দু অধিকারী ইন্ডিজোট করছো, অভিষেক মনু সিংভির জন্য দিল্লিতে একবার আসছে। আমি আপনাকে তিনটে প্রশ্ন করব। এক, যারা যারা নারদা সারদা বিভিন্ন জায়গায় বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সির হাতে ধরা পড়েছেন, অনেকে বলেন হয় তাদের পলিটিক্যাল এক্সপায়ারি ডেট পেরিয়ে গেছে, অথবা তারা, সেটা গরুর টাকা হতে পারে, সেটা এসএসসির টাকা হতে পারে, বা বিভিন্ন খাতের টাকা হতে পারে, সেই টাকাগুলো দিচ্ছিলেন না, সেই জন্যে তাদের কেন্দ্রীয় এজেন্সি ধরেছে। অর্থাৎ তারা ঠিক জায়গায় টাকাটা পৌঁছে দিচ্ছেন না, সেই জন্য অবাধ্য হয়েছিলেন, কোম্পানির অবাধ্য হয়েছেন বলে তাদের জেলে যেতে হয়েছে। কোম্পানি আরও বড় কোম্পানিকে বলে দিয়েছে ওদের ধরো জেলে পড়ো, এক থিওরি নাম্বার। দ্বিতীয়ত, কোথাও কি আপনার মনে হয় যে সবুজ থেকে একজন নেতা, বাংলায় বলে না মুরগি হওয়া, তিনি চলে এলেন ধরুন গেরুয়া শিবিরে, তাকে বললেন তুমি লড়ে যাও, ওইদিকে পতাকাটাই কেড়ে নিলেন যখন আন্দোলন চলছে, বাধ্য হয়ে ছাত্র সমাজকে স্পন্সর করতে হচ্ছে। কোথাও কি মনে হচ্ছে যে আপনি যে কথা বলছিলেন, একদিকে বলছে যাও তোমরা লড়াই করো, অন্যদিকে নিজেরা সমঝোতা করছেন, অর্থাৎ মানে চোরকে বলছে চুরি করো, পুলিশকে বলছে যাও ধরো? দেখুন, আমি এই বসন্ত এসে গেছে গানটা আছে না, ধর্ম এসে গেছে, ওখান থেকে শুরু করি, তবে ওই জায়গায় কি পৌঁছতে পারবো। অনেক ধর্ম নিয়ে আলোচনা আছে। আমরা জানি পাকিস্তান, একটু ওখানে যাই, ওপার বাংলায় যাই, ওখান থেকে আসছি, একটু ঘুরে আসি, বেরিয়ে আসি। পাকিস্তান যখন বর্বরোচিত আক্রমণ করছিল হিন্দু মুসলিম সবার উপরে বাংলাদেশের, মানে উত্তরা বাংলাদেশ, পূর্ববঙ্গে, ইন্দিরা গান্ধী কিন্তু ও দেশের অভ্যন্তরীণ সমস্যা বলে থেমে যায়নি, যুদ্ধ করেছিল। এখনো কিন্তু আওয়াজ ভারত থেকে বেশি করে ওঠেনি, ওঠা দরকার ছিল। আমার প্রশ্ন, যে কথাটা মৌলিক প্রশ্ন, আমার খুব বুকে বাজছে ওটা আর কি। ঠিক তো, কলতানরাও তো মিছিল করতে পারে, ঠিক, আমি তো উল্টো বলবো, মিছিল করবে এ রাজ্যের, এ দেশের সংখ্যালঘু মুসলমানরা। ওখানকার সংখ্যালঘুরা যখন অত্যাচারিত হবে, এখানকার সংখ্যালঘুরা আওয়াজ করবে, ওটা পাপ, ওটা বন্ধ করতে হবে। অবশ্যই আমি এটা বলিনি, এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, এই কথা বলছি না, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা সবচেয়ে বেশি উদ্বেগের। আমি কাজী মাসুম আক্তার বলছি, আজকে আপনার সামনে মুসলমান যারা অত্যাচারিত হচ্ছে, তাদের একটা অংশ ইন্ডিয়া আসতে চাইছে। আমি বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে ফোন করে তাদের ভিসার বন্দোবস্ত করছি। 30টার মতো হিন্দু পরিবারের পাশে থেকেছি, তাদের অত্যাচার অন্যায় বন্ধ করতে বলেছি, শুধু মুসলমান কাজী মাসুম আক্তার হিসাবে নয়, একটি মানুষ হিসাবে। এখানে খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। আমার খুব কষ্ট লাগছে কি জানেন, পশ্চিমবঙ্গ সরকারে যারা আছে, ধরুন এর আগে সিএ, এখন ওয়াকফ, মানে ভোটটা 26-এর ভোট, আগে 21-এর ভোট, 26-এর ভোট। আচ্ছা, আপনাদের সংখ্যালঘু ভোট দরকার আছে বলে উপার বাংলার সংখ্যালঘুরা অত্যাচারিত হলে আপনি কথা বলবেন না? এটা অসুখের নাম। খুব চিন্তা করে দেখুন অসুখটা কোথায়। আপনি যে ওই বাটেঙ্গে যে কাটেঙ্গে বলছেন না, আমি ওই অঙ্কেই ফেলছি এখানে। কেন? এটা কি জন্য? তারা রাজনীতি আমাদের ধর্মকে কেন্দ্র করে যে পাপ সৃষ্টি করছে। এখন যে দুর্নীতি, পশ্চিমবঙ্গের দুর্নীতি এই মুহূর্তে কোনো ইস্যু নয়, তাই সারদা নারদা করে যদি থাকে হবে না। কারণ যারা দুর্নীতি করেছে, এই শিক্ষার দুর্নীতি বিরাট একটা অংশ এই তিলোত্তম আন্দোলনের অন্ধকারে বেরিয়ে গেছে। আমার সময় আপনি কি মনে করছেন বলুন তো, লালেরা না গেরুয়া, কারা ও সবুজের বি টিম এখানকার? দেখুন, আমি একটা পরিষ্কার কথা বলি,
লালেরা তো ওই 0 থেকে 1 হয়নি বলে গান গাইছে, গান বেঁধেছে কুণাল ঘোষ। আমি বলছি না, তার অজস্র কারণ থাকতে পারে, আমি কারণে যাচ্ছি না, একটু আগে তো বললাম নেতৃত্বের কথা। ওরা পারছে না, এখানে কংগ্রেসও সেই জায়গায় নেই, একমাত্র ছিল গেরুয়া, একমাত্র ছিল প্রধান বিরোধী বিজেপি। খুব বুকে হাত রেখে প্রীতম বলুক, বুকে হাত রেখে বলুক, ছবি বাচ্চারা জানে এবারে যে গত লোকসভা ইলেকশনটা হলো, যারা বিজেপির আসল কর্মী তারা অবহেলিত উপেক্ষিত থেকেছে, আর যারা তত দায়িত্বশীল নয় তারা বড় বড় দায়িত্ব পেয়েছে। যা যা হয়েছে গোটা পশ্চিমবঙ্গ জানে। আমি পরিষ্কার বলছি, ও বলছিল প্রচুর লোক মারা গেছে, হ্যাঁ মমতা ব্যানার্জি না বাম আমলে কেউ ক্ষতিগ্রস্ত হলে মারা গেলে পাগলার মতো চোখে পড়ে, আর এদের বিজেপির আমলে যারা মারা গেলে দাবি করবে আমরা গেছি, যথেষ্ট পরিমাণে যাওয়া হয়নি, যথেষ্ট পরিমাণে পাশে থাকা হয়নি। আমার পরিষ্কার কথাবার্তা, কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার যদি মনে করে আমাদের দিল্লির তত্ত্বটাকে ঠিক রাখাই আমাদের প্রধান লক্ষ্য, আমাদের এখানে ক্ষমতায়নে এলো না। আমি পরিষ্কার বলছি, পশ্চিমবঙ্গের যে পরিবেশ পরিস্থিতি সেটা কি রাষ্ট্রপতি শাসনের জন্য যথেষ্ট ছিল না? ইন্দিরা গান্ধীর আমল হলে মণিপুরে নিশ্চয়ই রাষ্ট্রপতি শাসন জারি হতো, পশ্চিমবঙ্গে হতে পারত, হয়নি, হচ্ছে না। এখানেই রাজনৈতিক জায়গা, এখানে রাজনৈতিক বাধ্যবাধকতার জায়গা, হিসেবের জায়গা, অঙ্কের জায়গা। দিদি যখন প্রয়োজন পড়বে তখন উনি আমের টাইম নয় অবশ্য, উনি এখন তো সাল নিয়ে যাবেন, মোদিজির সাথে দেখা করে নেবেন, আর বাংলার মানুষটা বিরোধী কণ্ঠস্বর, গেরুয়া কণ্ঠস্বর, সনাতনী কণ্ঠস্বর কাঁপতেই থাকবে। 35 চলে গেছে ওদিকে, বাকি হিন্দু ভোট ওই এক হবে না। এটা বাংলার মাটি, হিন্দুর এখানে এক হতে পারে না। আমি শুভেন্দুবাবুকে বলে রাখি, যতই বলুন বাংলার মাটি এমনভাবে তৈরি হয়েছে, ভুল টিকে যাচ্ছি না, শুধু ধর্মের নামে এক হবে না, 1-2% এদিক ওদিক যেতে পারে, 35%কে পুরো গঙ্গা জলে ফেলে দিয়ে উত্তরপ্রদেশে 10%, এখানে 35%। সকলে বাংলাদেশের ওই ইনুসের দলবল নয়, অনেকজনই আছে, রক্ত ঝরানো কাহিনী তাদের আছে, দেশকে ভালোবাসে তারা, সমাজকে ভালোবাসে তারা। এখান থেকে বাংলাদেশের ওই অসহায়দের পাশে কজন সনাতনী দাঁড়াচ্ছে, টিভি চ্যানেলে কি বললো, একটা রাজনীতি দল কি বললো, বড় কথাটা বাসু ডাক্তাররাও দাঁড়াতে পারে। ধর্ম ওখানে আসল কথা হয়নি, মানবতা আসল কথা হয়। অবশ্যই আমার সময় আমি একবার দুজনের কাছে যাব। কোথাও কি মনে হয় প্রীতম, এটা তো অস্বীকার করার জায়গা নেই, কোনো গণ আন্দোলন নেই, সেইভাবে সংগঠন হচ্ছে না, সেইভাবে আন্দোলন হচ্ছে না, এবং স্বভাবতই এটাও হতে পারে কেন্দ্র নেতৃত্ব বুঝতে পারছে না এখনো বঙ্গ বিজেপির সাবলগ তো এসছে নাকি। কোথাও দাঁড়িয়ে আজকে কথাটা রেকর্ড তো হচ্ছেই, আর্কাইভে রেখে দেবেন। 2026 গভর্নমেন্ট আমাদের পশ্চিমবঙ্গে তৈরি হবে, কিন্তু আমি এই ডান দিক বাঁ দিক দুজনই দাদা বসে রয়েছি, কালকে আমরা দুপুর 3টের সময় কোনো ঝান্ডা ছাড়া শুধু গেরুয়া ধ্বজা নিয়ে আমরা বাংলাদেশ হাই কমিশন ঘেরাও করব। কেন ওখানে সংখ্যালঘু লোকেদের উপর অত্যাচার হচ্ছে, ওখানে খ্রিস্টান বৌদ্ধ সবার উপর অত্যাচার হচ্ছে, কেন হচ্ছে তা আমি দুজনকে আহ্বান করছি, ঝান্ডা রেখে দুজন আসুন একসাথে অন্যায় প্রতিবাদ করি। আমরা আসুন না, আসবেন না, তার কারণ এদের এজেন্ডা যে বলে না যে আমাদের যিনি চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান, সেই এজেন্ডাই চলছে, ভাইরা আমরা দেখেছিলাম যখন এই তথাকথিত ছাত্রদের আন্দোলন চলছিল বাংলাদেশে, তখন এই বাংলাদেশ হাই কমিশনে ওরা কিন্তু ঝান্ডা নিয়ে মিছিল করেছিল যে ওরা সাথে আছে, পাশে আছে। অথচ আজকে হিন্দুরা এখন মরছে, আমরা তো মণিপুর একমাত্র ভারতীয় জনতা পার্টি আছে, হিন্দু সনাতনী আছে, আমরা বুক বাজিয়ে থাকবো, মরণ থাকবো। আমি এই প্রসঙ্গে আবার আসবো, কিন্তু আমি কোথাও কি মনে হচ্ছে যে সত্যি পশ্চিম বাংলায় ধীরে ধীরে বামেদের শাসকের বি টিম হিসেবে চিহ্নিত হতে হবে? একেবারেই হতে হবে না, কারণ যতদিন অবধি না ওই দিল্লি বা নাগপুরের বাম এবং বিজেপি একসঙ্গে বলতে পারবে নো ভোট টু টিএমসি, যে যেখানে শক্তিশালী সেখানে ভোট দিন, বলতে যাবে না কেন? তৃণমূলকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, বিজেপিকে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া।
এখন একটু কমেছে, একটা সময় এরকম ছিল আপনি প্রশ্ন শুরু করছেন অর্জুনবাবু তৃণমূলের, প্রশ্ন শেষ করতে করতে বিজেপিতে চলে গেছেন, উল্টোটা হয়েছে। আবার 26-এর আগে এরকম হয়ে যাবে না কোনো গ্যারান্টি। ফলে বিজেপি এবং তার সহযোগী তৃণমূলের মতো যারা আছে তাদেরকে হারানোটাই লক্ষ্য। অবশ্যই আমার সময় একেবারে দেখতে দেখতে শেষ, প্রশ্নের উত্তর এত সহজে পাওয়া যায় না, কিন্তু এই পশ্চিম বাংলায় অনেকে বলছেন মহারাষ্ট্রে যেমন একটা ভাইপো পাওয়ার পাওয়া গিয়েছিল, যতক্ষণ না ভাইপো পাওয়ার পাওয়া যাচ্ছে ততক্ষণ এখানে খুব একটা সুবিধে করতে পারবে না ভারতীয় জনতা পার্টি। কংগ্রেসের নেতৃত্বের যে করুণ অবস্থা হয়েছিল এক সময়, অর্থাৎ তারা এ রাজ্যে বামেদের সঙ্গে লড়বে কি, কারণ গোটা কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃত্ব তারা সেই সময় বাম নেতাদের স্বভাব চরিত্র কথাবার্তায় এত মুগ্ধ, এবং এটা তো অস্বীকার করার জায়গা নেই, ভূমি সংস্কারের যে পরিসংখ্যান এসেছিল তাতে তারা তাদের যারা নেতা ছিল পশ্চিম বাংলার তাদের বলতেন যে তোমরা কংগ্রেসটা করো, কিন্তু সরকারটা ফেলার জায়গায় তারা কিন্তু ইতস্তত করেছে। যে কারণে বাম আমলে এ রাজ্যে কিন্তু কংগ্রেস কখনো ইমার্জেন্সি জারি করেনি। ঠিক সেই রকমভাবে অনেকে বলেন একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদী ইতিহাসে থেকে যাবেন ইন্দিরা গান্ধী জ্যোতি বসুর মধ্যে যে রাজধর্ম পালনের সম্পর্ক ছিল সেই হিসেবে। অনেকে মনে করেন পশ্চিম বাংলায় বঙ্গীয় বিজেপি নেতারা তারা চাইলেও কেন্দ্রীয় নেতৃত্ব তারা কোনোভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে চটাতে চান না। রাজনাথ সিং থেকে শুরু করে একাধিক নেতা রয়েছেন, অনেকে মনে করেন তারা এই রাজ্যে তৃণমূল সরকারের ব্যাপারে যথেষ্ট নরম। একটা সময় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চেষ্টা করলেও এখন এনডিএ সরকারের আমলে তিনিও হাল ছেড়ে দিয়েছেন। সেক্ষেত্রে পশ্চিম বাংলায় যারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট দেন তারা কাকে ভোট দেবেন, এই সংশয়টা 2026-এর আগে পরিষ্কার হবে, নাকি যতক্ষণ না শাসকের মধ্য থেকে কোনো বিদ্রোহ বা বিপ্লব হবে না ততদিন চলবে এই সরকার। অর্থাৎ শাসকই একমাত্র পারে এখানে শাসকের পরিবর্তন করতে। তবে আশ্চর্যের কিছু নয়, তার কারণ আমাদের রাজ্যে ধরনের ঘটনা ঘটে, শাসকের বিরুদ্ধে অনেক সময় শাসককেই মিছিল করতে দেখা যায়। সুতরাং এ রাজ্যে সবই সম্ভব। অর্থাৎ এখন খুব পরিষ্কারভাবে বিরোধীরা অশ্বডিম্ব প্রসব করছেন, শাসক যত দুর্নীতি করুক না কেন কিচ্ছু এসে যায় না, তারা তাদের মতো রাজত্ব চালিয়ে যাবে। আসলে শাসককে সরাতে গেলে আরেক শাসক বিরোধীদের সেই ক্ষমতাটা দেখাতে হয়, এখনো পর্যন্ত বিরোধীরা সেই ক্ষমতা দেখাতে পারেননি। কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার আগে বিধানসভার ভাঙচুরকে সমর্থন না করেও সাংবাদিক হিসেবে নৈবক্তিকভাবে একটি ঘটনা হিসেবে যদি ধরি, বা কংগ্রেস আমলে কংগ্রেসের গুন্ডাদের যেভাবে বাম সিপিএম এবং অন্যান্য বামপন্থীরা শায়েস্তা করেছিল রাজপথে, সেই শক্তি যতক্ষণ না দেখাতে পারছে কোনো বিরোধী, ততদিন কিন্তু বাংলার মানুষ তাদের বিরোধী হিসেবে মানবে না। সুতরাং আমরা এখনো পর্যন্ত সেই বিরোধী কে বুঝতে পারিনি, তবে এটা বুঝতে পেরেছি বি টিমকে তা নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় আছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মতামত, মূল্যবান দৃষ্টিভঙ্গির জন্য, এবং আমরা অবশ্যই এই প্রশ্ন নিয়ে বারবার আসবো, রাজ্য রাজনীতি নিয়ে আলোচনা করব। আজকে টাফ টক টাফ ফাইটে আপনাদের অসংখ্য ধন্যবাদ। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন আর প্লাস নিউজে, সবার আগে সবার পাশে।